يا عابد الحرمين لو أبصرتنا لعلمت أنك بالعبادة تلعب من كان يخذب সেটা হচ্ছে আমি এখন যে বইটা পড়তেছি এই বইটার নাম হচ্ছে আনপ্রোটেক্টেড। আনপ্রোটেক্টেড মানে কি? অরক্ষিত, খোলা। খোলা মানে যার কোনো প্রোটেকশন নেই। তো এই বইয়ের মধ্যে এই বইটা লেখিকা হচ্ছেন একজন খ্রিস্টান, একজন ডাক্তার, আমেরিকার একজন ডাক্তার, মনের ডাক্তার। ওনার নাম হচ্ছে মিরিয়াম গ্রসম্যান। তো ওই ভদ্রমহিলা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে, ওই দেশে আবার কি, ওই দেশে মানুষের প্রচুর মানসিক রোগ। হ্যাঁ, আমাদের দেশে আমাদের তো মনের দুঃখের কথা বলার একজন তো আছে, আর কাউকে বলতে না পারি, সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহকে তো বলতে পারি যে আল্লাহ আমার কষ্ট আপনি দেখতেছেন। ওই দেশে তো কেউ নাই, ওদের অধিকাংশ মানুষই নাস্তিক, অ্যাগনস্টিক। তো ওদেরকে আরও ইয়াং জেনারেশন তো আরও বেশি, ইয়াং জেনারেশনের 30%ই ওরা সমকামী তার মধ্যে লিপ্ত। হ্যাঁ, ওদের তো আল্লাহ খোদা বলে কিছু নাই, ওদের কার কাছে বলবে মনের কথা? ওদের দেশে মানসিক রোগের পরিমাণ অনেক বেশি, মানসিক রোগের হার অনেক বেশি, বিশেষ করে ইউনিভার্সিটিতে। এই জন্য ওদের ইউনিভার্সিটিতে একটা পোস্টই আছে, ইউনিভার্সিটিতে যেমন টিচার থাকে না, ওদের ইউনিভার্সিটিতে পোস্ট থাকে ক্যাম্পাস সাইকিয়াট্রিস্ট, ক্যাম্পাসের মনোচিকিৎসক একটা পোস্ট থাকে। তো এই ভদ্রমহিলা প্রায় 18-19 বছর ধরে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, অনেক বড় একটা ইউনিভার্সিটি আমেরিকার, সেইখানকার এই ভদ্রমহিলা হচ্ছে মনোচিকিৎসক। এবং উনি এই বইয়ের মধ্যে মোটামুটি ওনার 8টা-9টা চ্যাপ্টার আছে। এই 8টা-9টা চ্যাপ্টারে উনি সাজাইছেন ওনার কয়েকজন রুগীকে নিয়ে, পেশেন্টকে নিয়ে গল্প শুরু করছেন, পেশেন্টকে নিয়ে, তারপর আস্তে আস্তে ভিতরে ঢুকছে। তো প্রথম যে গল্পটা আমি শুধু আজকে আলোচনা হয়তো করবো, এই গল্পের মধ্যে উনি বলতেছেন একটা মেয়ের কথা। মেয়ে একটা রুগী, সেই মেয়েটা তার কাছে আসছে এবং খুব কঠিন ডিপ্রেশন নিয়ে আসছে। সে মানে এত কঠিন ডিপ্রেসড, হ্যাঁ, কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করছে, প্রচুর ডিপ্রেশনের ওষুধ খায়, এই খায়, ও খায়, সে খায়। তো কারণ কি? কারণ বলতে গেলে শোনা গেল যে সে কয়েকটা প্রেম করছে, সে কোনো প্রেমই টেকে নাই তার। হ্যাঁ, 2-3টা প্রেম করছে, কোনো প্রেম তার টেকে নাই, এবং এই না টেকার ফলে তার এখন এই ডিপ্রেশন। তো এখন ডাক্তার সাহেব আস্তে আস্তে ভিতরে ঢুকতেছে। উনি বলতেছেন যে রিসার্চ করে উনি দেখছেন, মানে আগের বিজ্ঞানীদের রিসার্চ আছে, কয়েকটা রিসার্চ আছে। উনি বলতেছেন যে 6000 মেয়ের উপর একটা রিসার্চ হয়েছে, সেখানে দেখা গেছে যে প্রেমের সম্পর্কে ছেলেদের চেয়ে মেয়েদের ক্ষতি হয় বেশি। এই জন্য মেয়েদের বাপের কথা বললাম। একটা প্রেমের সম্পর্কে যখন একটা ছেলে মেয়ে জড়ায়, এইটাতে একটা ছেলের যত না ক্ষতি হয়, সম্পর্কটা ভেঙে গেল, ছেলের যতটুকু না ক্ষতি হয়, মেয়ের ক্ষতি হয় তার চেয়ে বেশি। আরেকটা রিসার্চের কথা বললো 8500 মেয়ের উপরে, কিশোরীর উপর রিসার্চ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে প্রেমের সম্পর্কের কারণে কিশোরীরা বেশি অরক্ষিত, মানে বেশি তাদের মানসিক সমস্যা হয়, এবং 3 গুণ বেশি সমস্যা হয় ছেলেদের চেয়ে, এবং 3 গুণ বেশি আত্মহত্যার হার তাদের বেশি মেয়েদের। তখন উনি এখন দেখলেন যে তাহলে পরে ঘটনা কি, মেয়েদের কেন বেশি? উনি এখন আরও খোঁজা শুরু করলেন। এরপর উনি বলতেছেন যে মেয়েদের এইটা বেশি কারণ হলো যে ছেলেদের এবং মেয়েদের বডির স্ট্রাকচার আলাদা, ভিতরেও আলাদা। ছেলেদের যে বিভিন্ন হরমোন আছে, তারপর হচ্ছে বিভিন্ন কেমিক্যাল আমাদের শরীরের মধ্যে যেগুলো আছে, এগুলোর আলাদা আলাদা আছে। তারপর হচ্ছে আপনার ব্রেনের যে গঠন, এই গঠনগুলো আলাদা আলাদা। হ্যাঁ, বিভিন্ন, যেহেতু হরমোন আলাদা, এই হরমোনের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় পৌঁছায় যায়, গিয়ে ওরা গঠনটাকে পরিবর্তন করে দেয়। তো যেহেতু ছেলেদের কিছু হরমোন, ছেলেদের মানে টেস্টোস্টেরন একটা হরমোন আছে, ছেলেদের হরমোন, ওইটা আমাদের ব্রেনটাকে একরকম বানায় ফেলে। মেয়েদের ইস্ট্রোজেন হরমোন আছে, এটা মেয়েদের ব্রেনকে আরেকরকম বানায় ফেলে। তা উনি বলতেছেন যে মেয়েদের একটা বিশেষ হরমোন আছে অক্সিটোসিন নামে। এই হরমোনটা কি করে আমাদের শরীরে? এই হরমোনটা যে কাজটা করে সেটা হলো সমস্ত রিলেশন, সম্পর্ক, বন্ধন, এইটা এই হরমোনের দিয়ে হয়। মা শিশুর মধ্যে যে কঠিন একটা বন্ধন না, এই বন্ধনের পিছনে এই হরমোনটা দায়ী। মায়ের যখন গর্ভ অবস্থায় প্রচণ্ড প্রসব বেদনা হয়, তখন এই হরমোনটা ভুরভুর করে বের হতে থাকে প্রচুর পরিমাণে। হ্যাঁ, এবং সন্তান যখন মায়ের স্তন পান করে, তখন এই হরমোনটা বেরোতে থাকে। এর ফলে মা সন্তানের মধ্যে যে একটা সম্পর্ক, এটা হলো কিসের সম্পর্ক? শুধু মনের সম্পর্ক না, এটা শরীরের বাঁধন। এটা বোঝা গেছে? সন্তান যখন কাঁদে তখন মা আর থাকতে পারে না, বাপের কিন্তু কিছু, বাপ টিভি দেখতেছে, কিন্তু মায়ের উথাল পাতাল শুরু হয়ে গেছে ভিতরে। তো এই যে বিষয়গুলো উনি বলতেছেন যে এই অক্সিটোসিন হরমোনটা সমস্ত বন্ধন, সমস্ত আস্থা, এমনকি আমরা 2টা ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, এই দুজনের মধ্যে অক্সিটোসিনের সম্পর্ক। এরকম একসাথে খেতে বসলে দেখেন না, তবলিগের লোকেরা একসাথে খাইতে বসে, ওদের মধ্যে খুব মহব্বত। চিল্লাই গেছেন কে এখানে? 40 দিন পরে যখন জামাত ভাঙে, কান্নাকাটি, একাকার অবস্থা। হ্যাঁ, যে আপন মার পেটের ভাই মরে গেছে, এরকম একটা অবস্থা।
40 দিন পরে যখন আরেক জামাতে ভেঙে যায় একদম কান্নাকাটি। তো এটা কারণ হচ্ছে একসাথে খেতে বসলে পরে এই অক্সিটোসিন হরমোন রিলিজ হয়। এটা বান্দরের উপর রিসার্চে দেখা গেছে, বান্দর একসাথে খাইতে বসছে, এরপর ওদের ব্রেন রক্ত নিয়ে পরীক্ষা করছে, দেখা ওদের এই হরমোন বেরোচ্ছে। মানুষের বান্দর কাছাকাছি আমাদের বডি স্ট্রাকচার। হ্যাঁ, তো এর কী হলো, কি বললাম, হ্যাঁ, এখন একটা মেয়ে যখন সম্পর্কে জড়ায়, ছেলের তো মানে লক্ষ্য লম্বা দীর্ঘ সময়ের লক্ষ্য না, ছেলে আসছে মজা নিয়ে চলে যাবে। কিন্তু মেয়ের লক্ষ্য হলো, মানে মেয়ের যখন একবার যদি শারীরিক সম্পর্ক হয়ে যায়, তখন মেয়ের এটাকে সে নির্ভরশীল হয়ে পড়ে। সে আর এটাকে কি বলে, এটা ওই বাঁধন আর সে ছুটাতে পারে না। হ্যাঁ, কারণ শারীরিক সম্পর্কের মধ্য দিয়ে ওই জিনিসটা রিলিজ হয়, প্রেমের সম্পর্কে ওই জিনিসটা রিলিজ হয়। এই যখন ফিজিক্যাল সম্পর্ক হয়ে যায়, এটা তো আপনারা হাসতেছেন, আমেরিকাতে এটা ডাল ভাত। কোনো মেয়ে যদি 15-16 বছর বয়স হয়েছে, এখনও তার শারীরিক সম্পর্ক হয় না, সে মেয়েটা নিজে নিজে ইনফেরিয়রিটি ফিল করে যে আমার মনে হয় কোনো সমস্যা আছে, এই জন্য কোনো ছেলে আকৃষ্ট হচ্ছে না আমার দিকে। এত খারাপ অবস্থা আমেরিকাতে বা ইউরোপের ওই দেশগুলোতে। আমাদের তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ইসলামের বরকতে, ওলামা ইকরামের মেহনতের বরকতে আমাদের অন্তরের মধ্যে, আমাদের সমাজে একটা শান্তি জারি রাখছেন। ওসব দেশে শান্তি বলে কিছু নাই। তো উনি বলতেছেন যে এই কারণে যখন একটা ছেলে তার মানে মধু খাওয়া শেষে চলে গেল, কিন্তু এই যে এই মেয়ে আর ছুটতে পারে না, তার জন্য মনের উপরে তার যে একটা প্রেশার, একটা ভারী অবস্থা, এই কারণে মেয়েরা বেশি ক্ষতিগ্রস্ত হয় একটা প্রেমের সম্পর্কের কারণে। এবং এটা উনি আরও অনেক কথাবার্তা আনছেন, রিসার্চ আনছেন। এবং উনি বলতেছেন একটা কথা, যে আমরা একটা রুগীর যখন অসুস্থ হয়, মানে একটা রুগী, আমার কাছে ডাক্তারের কাছে একটা লোক আসলো, সে প্রচুর সিগারেট খায়, প্রচুর মোটা, প্রচুর বিরিয়ানি খায়, মদও খায় মাঝে মধ্যে। এই লোকটাকে একটা ডাক্তার কি বলবে? বলবে যে ভাই এটা তোমার অধিকার, তুমি এটা খাও, এটা বলবে না? বলবে ভাই আপনি সিগারেটটা ছেড়ে দেন, আপনি একটু দৌড়াদৌড়ি করেন, একটু হাঁটাচলা করেন, আপনার ডায়াবেটিস বেশি, আপনি এটাকে একটু কন্ট্রোল করেন, এগুলো বলবে কি না? না, বলবে না, ডায়াবেটিস খাও, খাওয়া দাওয়া তোমার অধিকার, তুমি বিরিয়ানি খাও, আর হলো খালি খাসির মাংস খাও, চর্বি খাও, এগুলো খাও, এটা বলবে? এটা তো বলবে না। তাহলে উনি এখন প্রশ্ন করতেছেন যে তুই তাই হয়, তাহলে একটা মেয়ের একটা প্রেমের সম্পর্কে এত ক্ষতি, এটা জানার পরও কেন আমরা ডাক্তাররা আমরা এটা বলতেছি না যে তুমি প্রেমের সম্পর্কে জড়ায়ও না, তুমি এই সম্পর্কের মধ্যে জড়ায়ও না, তুমি এই যে কি বলা যায় অবৈধ যে বিয়ের বহির্ভূত যে যৌন সম্পর্ক, এটার মধ্যে তুমি জড়ায়ও না। এটা কোনোখানে তো বলতেছে না, বরং সবখানে এটাকে আরো কি করতেছে, এটা আরো করতে বলতেছে, যেগুলো করো এগুলো করো পরস্পর সম্মতিতে, এটা দোষের কিছু না, করতে থাকো। তাহলে উনি এখন প্রশ্ন করতেছেন তাহলে ঘটনাটা এরকম কেন? আমি তো একজন ডাক্তার, কিন্তু আমি আমার যে চিকিৎসাবিদ্যা, এই চিকিৎসাবিদ্যা দিয়ে আমি যে কথাটা বলতে চাই সেটা আমাকে কেন বলতে দেওয়া হচ্ছে না? হ্যাঁ, এবং লাস্টে উনি এই কথা বলে চ্যাপ্টারটা শেষ করছেন। উনি বলতেছেন যে আপনারা নিরাপদ যৌনতার কথা বলতেছেন, আপনি বলতেছেন যে তোমরা কন্ডম ব্যবহার করো, এ করো তা করো, এগুলো খুব প্রচার করে না ওরা, এগুলো আছে। হৃদয়ের জন্য কোনো কন্ডম নেই, হৃদয়ের জন্য কন্ডম কোথায়? আপনি এই যে হৃদয়কে ক্ষতিগ্রস্ত করে ফেলতেছে একটা মেয়ের, তার হৃদয়কে, তার একাডেমিক ক্যারিয়ারকে, তার সব কিছুকে শেষ করে দিল একটা সম্পর্ক। কই আপনি তো একবারও বলতেছেন না যে আপনি মেয়েরা তোমরা সম্পর্কে জড়াও না, একবারে বিয়ের পরে সম্পর্কে জড়াও, কারণ এই যে কোনো সম্পর্ক এটা টেকে না, এবং এর ফলে তুমি ক্ষতির মধ্যে পড়ে যাবা, তোমার শারীরিকভাবে, মানসিকভাবে, সব দিক দিয়ে ক্ষতির মধ্যে পড়ে যাবা। এইখানে দেখেন মনে পড়ে যায় একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুতাহিব্বিন, হাদিসটা কি জানো? হ্যাঁ, মিসলান নিকাহ মানে মুতাহিব্বিন, যারা পরস্পরকে মহব্বত করতে চায়, হ্যাঁ, এদের জন্য বিয়ে ছাড়া অন্য কোনো সম্পর্কে কোনো খায়ের নাই, কোনো কল্যাণ নাই, বিবাহ ছাড়া অন্য কোনো। তাহলে বোঝা গেল তো অকল্যাণটা কোথায়, বোঝা গেল তো? সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালেক। আল্লাহ তাআলা এই যে যা কিছু বললাম এগুলো সব আল্লাহ জানে না? বিজ্ঞানীরা তো 8,000-9,000 লোকের উপর গবেষণা করে বাইর করছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওইটা দিয়ে দিছে না তার রাসূলের মুখ দিয়ে? হ্যাঁ, আল্লাহ তাআলা বলে দিছে না যে তোমরা এই পুরুষরা তোমরা নজর নামাও, এই মেয়েরা নজর নামাও, ঢাকে ঢুকে চলো, আল্লাহ তো বলে দিয়েছেন। এটা একটা জিনিস বললাম। তাহলে ইসলামী শরীয়তের মধ্যে কত খায়ের আর কত বিপদ থেকে ইসলামী শরীয়ত বাঁচায়, সেগুলো আজকে ওয়াজ করতে শুরু করলে সারা রাত পার হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং ওই ওয়াজ আজকে যাবো না, বলে করেন, ওই ওয়াজ আজকে যাওয়া যাবে না। হ্যাঁ, তো যার কারণে একটা বললাম যে ওই বইটা থেকে আপনারা যদি যারা পড়া সম্ভব বইটা পড়েন, ভালো লাগবে ইনশাল্লাহ। এবার পরবর্তীতে আরও কয়েকটা চ্যাপ্টারের মধ্যে আছে, এর মধ্যে কয়েকটা চ্যাপ্টার আছে, সমকামিতা নিয়েও কয়েকটা চ্যাপ্টার আছে। হ্যাঁ, উনি বলতেছেন যে আপনারা যেমন এইডসের কথা বলতেছেন, যে এইডস কাদের হয়? আমরা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, আমাদের কখনো এইডস হবে? কার হবে? যে এই সম্পর্কের বাইরে অন্য জায়গায় গিয়ে রাত কাটায় নাকি? এই লোকটা আগে আমরা দেখতাম বড় করে লেখা থাকতো যে এইডস থেকে বাঁচতে চান ধর্মীয় অনুশাসন মেনে চলুন,
এখন আর এটা দেখবেন না কোথাও, এই কথা এখন আর কোথাও নাই। হ্যাঁ, এখন মানে এইডস হওয়া তোমার অধিকার, এরকম একটা বিষয় দাঁড়ায় গেছে আর কি। হ্যাঁ, তো উনি এই কথা বলতেছে যে মানে আমেরিকার যে কালচার, এই কালচারটা তো এইডসের উপযুক্ত কালচার। অথচ আপনি যদি কাউকে বলেন যে ভাই তুমি এই লাইফ স্টাইলটা ছেড়ে দাও, তুমি একটা বিয়ে শাদী করে তুমি একটা সুন্দর জীবনযাপন করো, এটা তুমি এইডস থেকে বাঁচতে পারবা, কিন্তু আমি একজন ডাক্তার হিসেবে আমার এই মেডিকেল নলেজ আমাকে প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না। আমি যদি এই কথা বলতে যাই তাহলে আমাকে আরও কেউ খ্যাত বলবে, কেউ বলবে তুমি মান্ধাতার আমলের লোক, কেউ বলবে তুমি তুমি আধুনিক সায়েন্সকে তুমি অস্বীকার করতেছো, এইসব কথাবার্তা বলে আমাকে চাপাই দিবে। এরকম বহু অবজেকশন উনি মানে আমেরিকার যে মেডিকেল সেক্টর, এই সেক্টরের মধ্যে যে অসঙ্গতিগুলা, এইগুলাই ভদ্রমহিলা তুলে নিয়ে আসছে। এরপর আরও কিছু আনছে, যেমন গর্ভপাত। ওদেশে তো প্রচুর গর্ভপাত, এমনকি আমাদের দেখবেন আমাদের এখানে কিছু নারীবাদী আছে, নষ্টা কিছু লোক আছে, এরা এই যে কিছু হলেই গর্ভপাতের অধিকার চাই। তা কেন বাংলাদেশের 90% মেয়ে কি গর্ভপাতের অধিকার চায়? গর্ভপাতের অধিকারের দ্বারা কি ভালো মেয়ের লাভ না খারাপ মেয়ের লাভ? যারা বিভিন্ন জায়গায় ই করে বেড়ায় এদের লাভ। একটা ভালো ঘরের মেয়ের তো এই অধিকার দরকার নাই, আছে নাকি? ভালো ঘরের মেয়ের তো এই অধিকার দরকার নাই। তো আমেরিকাতে 1973 সালে সম্ভবত গর্ভপাতের পক্ষে আইন হয়েছে আর কি, যে কেউ চাইলে যে কোনো বয়সে যে কোনো টাইমে গর্ভপাত করে ফেলতে পারবে। এবং ওরা গর্ভপাত করে ধরেন 7 মাসের বাচ্চা, হ্যাঁ 8 মাসের বাচ্চা গর্ভপাত করে। যে সময় বাচ্চার রূপ চলে আসছে, ওই সময় বাচ্চা শব্দ শুনতে পায়, হ্যাঁ দেখে না হয়তো, শব্দ শুনতে পায়, স্পর্শ টাচ টের পায়, ওই অবস্থায় বাচ্চাটাকে মেরে ফেলে ওরা। ঠিক আছে না? এমনকি দেখেন আমেরিকার কি অবস্থা, দেখেন আমেরিকা ইউরোপের এরা যে দাবি করে আমরা সভ্য, তুই সভ্যতা না, তোরা অসভ্য তোরা। ওদের মধ্যে কিছু কিছু লোক আবার এই কথা দাবি করতেছে আফটার বার্থ অ্যাবর্শন। এটা মানে কি বলেন আমার কে বলতে পারবে এটার মানে কি? আফটার বার্থ অ্যাবর্শন, জন্ম হয়ে যাওয়ার পরে যদি মা চায় যে আমি আর বাচ্চাটা রাখবো না, ও ওই নবজাতককে মেরে ফেলবে। কোথায় নামছে চিন্তা করেন, কোথায় ওদের ব্যক্তি স্বাধীনতা কোন পর্যায়ে নামছে? তো উনি বলতেছেন যে গর্ভপাত তো তুমি করলা, হ্যাঁ ওখানে নিয়ে আসছে যে আমেরিকায় এভারেজে একটা ছেলে যেন কতগুলো মেয়ের সাথে রাত কাটায়, আর এভারেজে একটা মেয়ে যেন কতগুলো ছেলের সাথে রাত কাটায়। তা কাটাইলে ভালো কথা, ভালো। এরপর যখন তুমি গর্ভপাতে গেলা, তো বলছে গর্ভপাত করার ফলে মেয়েদের হরমোনের যে সমস্যা হয়, হরমোনের প্রচুর সমস্যা, মানে মেয়েদের যে পুরুষের চেয়ে মেয়েদের হরমোনের আপডাউন বেশি, বুঝছেন? মেয়েদের যে মাসিক যে একটা রজচক্র আছে না, ওই সময় ওদের প্রচুর হরমোনের আপডাউন হয়, এজন্য ওই টাইমটা মেয়েদের মন মেজাজ খুব খিটখিটে থাকে। এটা যারা স্বামী আছেন আপনারা এই বিষয়গুলো খুব হ্যান্ডেল করবেন, কিন্তু যে ওই টাইমে স্বভাবতই তার কিছু খিটখিটামি কিছু এগুলো থাকে, আরও যখন গর্ভাবস্থায় আরও এলোমেলো হরমোন এলোমেলো শুরু হয়, ওই সময় তাদের আচার আচরণ আরও বদলায় যায়। দেখবেন কোনো মেয়ে আচার মাচার খাইতে চায়, কেউ মাটিও খায়, কেউ বিভিন্ন মানে আজীব রকম হয়ে যায় আর কি। হ্যাঁ, এটা কষ্টকর, মায়ের জন্য কষ্টকর। তো ওই সময় স্বামীদেরকে কি করতে হবে, আরও উল্টা খেপতে হবে নাকি? তাদেরকে আরও, এবং উত্তম হচ্ছে মার বাড়ি পাঠায়, নাইওর দিয়ে দেওয়া নাকি, নাইওর দিয়ে দিলে মা বুজুগ্গা, শাশুড়ি বুজুগ্গা। আচ্ছা, এই সময় স্বামীদের খুব কি থাকতে হয়, খুব শান্ত থাকতে হয়, কারণ এটা ও নিজের থেকে করতেছে না, ওর ওই ভিতরের হরমোন উথাল পাতাল শুরু হয়ে গেছে, ও এখন পারতেছে না আর কি, এভাবে মনে করতে হবে। তো ওখানে উনিও দেখাইছেন যে তুমি তো বাচ্চাটা ফেলে দিলা, বাচ্চাটা তুমি ফেলে দিছো, কিন্তু তোমার ভিতরের যে হরমোনের যে পরিবর্তন হয়ে গেল, এটা তো তুমি আর ফেলতে পারতেছো না, এটা তো রয়ে গেছে। হ্যাঁ, এর পরবর্তীতে তার এই একটা দুটো অ্যাবর্শনের পরে তার মধ্যে প্রচুর ডিপ্রেশন তৈরি হয়। এজন্য পারতপক্ষে নিজেদের স্ত্রীদের কখনো অ্যাবর্শন করাবেন না, বুঝতে পারছেন? এই কাজটা কিন্তু অনেকে আমরা এই ভুলটা করি, বিশেষ করে আমরা দিনদার মানুষ তো করাই না, বদ্দিন এলাকা যারা তাদের মধ্যে এটা বেশি, তারা বিয়ে করছে, সন্তান পেটে চলে আসছে, এখন তো এনজয় করতে পারলো না, এখন তারা এটাকে দেখলো ফেলে দিচ্ছে। এরকম অনেক আছে কিন্তু ঘটনা, হুজুরদের কাছে মশলা নিতে, হুজুর এখন বাচ্চা তো হয়ে গেছে, টের পাই নেই, 3-4 মাস হয়ে গেছে, এখন কী করবো, ফেলবো না, এরকম ওনাদের ওলামার কাছে এই বিষয়ে এগুলো আসে প্রচুর পরিমাণে। তো এইগুলো করলে পরে আপনি অ্যাবর্শন করলেন, কিন্তু ওই মেয়েটার কিন্তু মানসিক একটা পরিবর্তন হয়ে গেল, এইটা কিন্তু আপনি ঠেকাতে পারবেন না। তো এগুলো উনি নিয়ে আসছেন পরের চ্যাপ্টারগুলোতে, যে আজকে আমেরিকার যে কালচার, যে তারা শুধু একটার পর একটা তারা শারীরিক সম্পর্ক করতেছে, অ্যাবর্শন করতেছে, আবার শারীরিক সম্পর্ক করতেছে, এইটার ফলে কাদের ক্ষতি হচ্ছে? ক্ষতি কাদের হচ্ছে? মেয়েদের ক্ষতি হচ্ছে। 3 নম্বর চ্যাপ্টার উনি আরেকটা প্রসঙ্গ নিয়ে আসে, সেটা হচ্ছে আমেরিকায় আজকে দেখবেন যে, এটা আমেরিকান না শুধু, বাংলাদেশের বহু বাপের এই খাসলত আছে, যে মেয়ে এখন বিয়ে দিব কেন, পড়াশোনা শেষ করুক আগে, হ্যাঁ পড়াশোনা শেষ করুক, যেন পড়াশোনা কত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, পড়াশোনা শেষ করুক পরে বিয়ে দিব, এখন না। অনেক বাপ এরকম আছে মেয়েকে ছেলের মতো করে বড় করে, যে
আমি যখন রিটায়ার করব এই মেয়ে আমাকে পালবে। মানে ছেলেরা সাধারণত কী করে, ছেলেরা বাপের বৃদ্ধ বয়সে বাপের ইয়ে হয়, ওই মেয়েকে ওইভাবে সে বড় করে যে আমার ছেলে ছাত্র তো ভালো না, মেয়েটা ছাত্রী ভালো, একে আমি বড় জজ ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, ও আমাকে দেখবে। তো এটা তো বাংলাদেশে তো একরকম আছে। আমেরিকাতে আবার আরও ভয়াবহ অবস্থা। আমেরিকাতে মেয়েরা নর্মালি বিয়ে করে 36 বছর বয়সে, 35-36 এই বয়সে বিয়ে করে, বুঝছেন? মানে তাদের কথা হচ্ছে যে আপনারা তো বিয়ে দেন যে পড়াশোনা শেষ করুক এরপর বিয়ে করবে, আর আমেরিকাতে বিয়ে করে আগে চাকরি বাকরি করুক 10 বছর এরপর বিয়ে করবো। তো এই যে একটা ট্রেন্ড, মানে তাদের কথা হচ্ছে আমরা পুরুষের সাথে তাল মিলাই আমরা কি হব, আমরা বড় পোস্টে যাব, নিজের ক্যারিয়ার এস্টাবলিশ হবে, সফল নারী হব, এরপর আমরা বিয়ে শাদী ব্যাপারটা পরে, এখন না। বিয়ে হচ্ছে আমাদের শেষ চিন্তা আমেরিকাতে। তো উনি বলতেছেন যে ওদের সামনে কালচারটা কেমনভাবে দেখানো হয়েছে যে ঠিক আছে 36 বছর বয়সে তুমি যখন যাবা বিয়ে করবা তোর ফট করে বাচ্চা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আসলে ঘটনা কি, ওই সময়ে গিয়ে বাচ্চা হওয়ার জন্য আর কঠিন হয়ে যায় বাচ্চা হওয়া, খুব রেয়ার। মানে সে দেখা যায় ডাক্তারের কাছে ছুটতেছে, হ্যাঁ ওদেরকে বোঝাচ্ছে যে সায়েন্সে এখন প্রচুর ওষুধ আবিষ্কার করছি আমরা, ওষুধ খেলেই বাচ্চা হয়ে যাবে তোমার। আসলে এটা হয় না। উনি বলছেন না, এটা হয় না, এটা ভুল। হ্যাঁ আসলে ওই সময় এসে তখন এই সন্তানের জন্য হাহাকার শুরু হয়ে যায়, কারণ মেয়েদের তো একটা মাতৃত্ব আছে, ওই যে অক্সিটোসিন হরমোন বললাম না, এই জন্য মেয়েদের মধ্যে মাতৃত্ব আছে, মাতৃত্বের একটা চাহিদা, একটা ক্ষুধা আছে। এই ক্ষুধা যদি পূরণ না হয় তাহলে ওই মেয়ের মানে ব্রেন এলোমেলো হয়ে যাবে এক সময়। তাই হচ্ছে, সেটাই হয় শেষ পর্যন্ত, বিভিন্ন টেনশনে এই যেটা বিভিন্ন অসুখ বিসুখে চলে যায়, মাতৃত্বের ক্ষুধা আছে। হ্যাঁ, তো উনি পরের গল্প মানে চ্যাপ্টারে উনি এই কথা নিয়ে আসছেন যে আমার কাছে বহুত রোগী এরকম আসতেছে যাদেরকে এই আমেরিকার যে কালচার, এনজিও কর্মী যারা, এরা ভুল বুঝাইছে যে আপনি চাকরি বাকরি করেন, পড়াশোনা শেষ করেন, চাকরি বাকরি করেন, এই কয়দিন লাইফটা এনজয় করেন, হ্যাঁ এর ওর তার সাথে গিয়ে শোন, সমস্যা নেই, এটা তো নর্মাল, নিরাপদ, কন্ডম আছে, ইয়ে আছে, তা আছে, নিরাপদ যৌনতা, এগুলো করতে থাকেন। 36-37 বছর বয়স হলে বিয়ে শাদী করার চিন্তা করেন, তারপর বাচ্চা কাচ্চা নিয়েন, কোনো ব্যাপারই না। এখন সায়েন্স অনেক আগায় গেছে, কিন্তু বাস্তবে এই প্রত্যেকটা কথা, এই যে আপনি সম্পর্ক করেন এটাও ক্ষতি, আপনি গর্ভপাত করেন ওটাও ক্ষতি, আবার এই যে আপনি এত বছর পরে এসে আপনি যে সন্তান নেবেন এটাও, মানে এদের মানুষের শরীরের কি হলো না হলো এদের কোনো টেনশন নেই, এরা সব ব্যবসায়ী। হ্যাঁ, এই যেগুলো এরা করতেছে এটা সব ব্যবসায়ী না, এদের কাজ হচ্ছে কিভাবে আমি আমার প্রোডাক্টটা বেচবো, আমার লাভটা আমি কিভাবে নিব, কে মরে গেল, 1-2 লাখ 1 লাখ 2 লাখ মেয়ের জীবন নষ্ট হয়ে গেল না, কি হলো, এগুলো কোনো কিছু তার দেখার বিষয় না, তার খালি লাগবে টাকা, মুনাফা। কোন মানুষের কি ক্ষতি হয়ে গেল এগুলো তাদের দেখার বিষয় না। ওই মেয়েটা যে সারা জীবন মা হইতে পারবে না, সারা জীবন যে সে একটা কষ্ট নিয়ে, আফসোস নিয়ে সে সারা জীবন পার করবে। হ্যাঁ, আর এখন সায়েন্স এখন এই কথা বলতেছে যে মেয়েদের সবচাইতে উত্তম সময় কখন বাচ্চা হওয়ার, কোন সময় বাচ্চা হলে পরে সবচেয়ে বাচ্চাটা শক্ত সামর্থ্য, গর্ভটা খুব, প্রসবটা একদম আরামসে হয়ে যাবে, সিজার করা লাগবে না, খুব সহজে প্রসব ডেলিভারি হয়ে যাবে। কোন বয়সে? 20 থেকে 23.5, 20 থেকে 23.5, এই আর্লি 20s, এই সময়টার মধ্যে যখন বাচ্চা কেউ যদি করে প্রথম সন্তান, এই সময়ের মধ্যে 3-4টা বাচ্চা না সম্ভব না, এই সময়ের মধ্যে প্রথম সন্তানটা হইতে হবে, তাহলে পরবর্তী প্রেগনেন্সিগুলো আরও ইজি হবে, হ্যাঁ সন্তানগুলো শক্তপোক্ত মজবুত হবে। কিন্তু এই সময়টা ওরা কী করে, আমার মেয়ে ছোট, আমার মেয়ে কচি খুকি, ওকে এখন বিয়ে দেওয়া যাবে না, আগে পড়াশোনা শেষ করুক তারপরে। তাহলে এই কথাটা বলে আপনি আপনার মেয়ের ক্ষতি করলেন না ভালো করলেন, আমার বুঝে বলেন। মানে পশ্চিমারা যে বড়ি খাওয়াইছে ওই বড়ি তো হুবু খাইয়ে বসে আছি আমরা, এখন এর বাইরে আমরা চিন্তা করতে রাজি না। অথচ আমাদের কোরআন, আমাদের হাদিস, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এটা এত গবেষণা করে বের করতে হয়েছে। আল্লাহ তাআলা সেই জানেন, হ্যাঁ আল্লাহ তাআলার ইলম তো অনাদি অনন্তকালের ইলম, আল্লাহ তাআলা তো সেটা আগে থেকে জানেন। যার কারণে এই বইটার মধ্যে এরকম বিভিন্ন চ্যাপ্টারে উনি এই প্রবলেমগুলো তুলে ধরছেন যে বর্তমান যে পশ্চিমা কালচার মানুষের বিশেষ করে মেয়েদের স্বাস্থ্যকে একেবারে শেষ করে দিছে, পরবর্তী জেনারেশনকে একদম শেষ করে দিছে। আর এই সমকামিতা এগুলো করে পুরুষদের কয়েকটা পুরুষের কেস আসছে এর মধ্যে আনছেন, যেখানে এই সমকামিতা এগুলো কথাবার্তা বলা আছে, এদের মধ্যে ডিপ্রেশন বেশি, এদের মধ্যে আত্মহত্যার রেট বেশি, এদের মধ্যে এমনকি এরকম আছে যে এক সমকামীর এইডস রুগীকে আগে কী বলা হতো জানেন তো, এইডস রুগীকে আগে বলা হতো মানে গে ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, মানে জিআইডিএস, এইডসকে আগে জিআইডিএস বলা হতো, মানে এটা শুধুমাত্র ওদের ওই খবিশদেরই হইতো, হ্যাঁ এটা হইতো আগে। তো পরবর্তীতে এটাকে আবার ওরা বিভিন্ন আন্দোলন করে নামটা একটু চেঞ্জ করাইছে আর কি। তো ওইটা উনি বলছেন যে একজন লোক আসছে, তাকে যে উনি বলবে যে তুমি তোমার এই প্র্যাকটিসটা ছেড়ে দাও, এটা উনি বলতে পারবে না। এটা বললে সাথে সাথে এনজিওগুলো চলে আসবে, কেন আপনি এই কথা বলবেন,
কেন আপনি এটা করবেন, এটা তার লাইফস্টাইল, সে যা ইচ্ছা তাই করবে। উনি বলতেছেন যে দেখেন, আমরা কি যে রুগীটা যক্ষার রুগী, এই যক্ষার রুগীটাকে কি আমরা বলি যে ভাই তুমি তোমার টেস্ট করানোর দরকার নাই, তোমার কিচ্ছু করানোর দরকার নাই, তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও, ভিড়ের মধ্যে যাই জোরে জোরে কাশবা, তারপর হচ্ছে এগুলোকে আমরা বলি তাকে? নাকি যে যক্ষাটা ছোঁয়াছে তাকে আমি বলি যে তুমি নিজেকে সেভ রাখো, তুমি মানুষের মধ্যে তোমার যাওয়ার দরকার, তুমি রোগটা ছড়াইতেছো। তুমি যে বাচ্চার পক্স হয় তাকে আমরা বলি না তুমি স্কুলে আজকে আসার দরকার নাই, তুমি বাসায় থাকো, চোখ ওঠে, আমরা বাসায় থাকি, যে আমার এখান থেকে আরও 10 জন লোকের হবে। তা উনি বলতেছেন যে যারা গে, তারা গে মানে শুধু গে না, তারা এইডস ছড়ায়। কারণ হচ্ছে এই লোকটা একটা সম্পর্কে থাকে না, তো সে বিভিন্ন জনের সাথে এইসব সম্পর্ক করে বেড়ায়, তার মানে সে তার অসুখটাকে কী করতেছে, ছড়াই দিচ্ছে। তো সুতরাং আমি যদি তাকে বলি যে ভাই তুমি কাজটা করো না, না এটা আমার ব্যক্তি অধিকার, আমি এটা করবো, অধিকারের নামে আজকে এই পর্যায়ে পৌঁছাই গেছে যে এরা মানে আমাদের মেডিকেল সায়েন্সে যা যা আমরা শিখি কিছুই এরা অ্যাপ্লাই করতে দিচ্ছে না, সবখানে এরা সমস্যা করে রাখছে। তো যার মানে আপনার যদি কারো ইচ্ছা হয় আপনার বইটা পড়েন, ভালো লাগবে ইনশাল্লাহ। মোটামুটি এই বইটার আলোচনা করলাম, যেহেতু একটা পাঠচক্র ছিল আজকে, হ্যাঁ এটা আলোচনা করলাম। হ্যাঁ, আনপ্রোটেক্টেড বাংলা আছে, এটা বাংলা, সিয়ান পাবলিকেশন বাংলা, রাইটারের নাম মিরিয়াম গ্রসম্যান।